সংসদে হামলার ঘটনা আপনারা জানেন গত পরশু এবং তারপর গতকাল রাতে গ্রেফতার হলেন মূল যে মাস্টার মাইন্ড মূল অভিযুক্ত সেই ললিত ঝা এবং অবশেষে তার কলকাতা যোগও কিন্তু ইতিমধ্যেই গোয়েন্দারা সংগ্রহ করতে পেরেছেন। শুধু তাই নয়, তার পাশাপাশি ইতিমধ্যেই সংসদ কিন্তু রাজনীতিতে তোলপাড় হয়ে উঠেছে, কারণ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতি চেয়ে ইতিমধ্যেই হই হট্টগোল হয় গতকাল এবং সেখানে মোট 12 জন বিরোধী দলের সাংসদকে ইতিমধ্যেই সাসপেন্ড করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সব নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে যারা রয়েছেন পরিচয় করে দেবো তাদের সঙ্গে। বিএসএফ এর প্রাক্তন ডিআইজি সমীর মিত্র রয়েছেন আমাদের সঙ্গে, রয়েছেন প্রাক্তন আইবি কর্তা গদাধর চট্টোপাধ্যায়, অর্চনা মজুমদার এবং সমীর চট্টোপাধ্যায়। সবাইকে স্বাগত জানাই আলোচনায়। সংসদে যে তাণ্ডবের ঘটনা ঘটেছে তারপরে মাস্টারমাইন্ড ললিত ঝা গ্রেফতার। থানায় গিয়ে আত্মসমর্পণের পরে ললিতকে গ্রেফতার করলো পুলিশ। সংসদে তাণ্ডবের পরে রাজস্থানে পালিয়ে গিয়েছিল সে। দিল্লি থেকে বাসে করে রাজস্থানের নাগাওরে পালায় ললিত ঝা। দিল্লি থেকে পালিয়ে রাজস্থান গিয়ে দুই বন্ধুর সঙ্গে দেখা করে এই ললিত। রাজস্থানের নাগাওরে দুই বন্ধুর সঙ্গে একটি হোটেলে ছিল ললিত। পুলিশি ধরপাকড়ের খবর পেয়ে আবার দিল্লিতে ফিরে আসে ললিত। বাসে করে দিল্লিতে এসে পুলিশের কাছে আত্মসমর্পণ করে সে। আমি আলোচনায় আসবো। আমি প্রথমেই সমীর বাবুর কাছে যাবো, বিএসএফ এর প্রাক্তন ডিআইজি। সমীর বাবু, এখানে একটা প্রশ্ন হচ্ছে যে গতকাল রাতে আমরা দেখলাম যে দিল্লি পুলিশ অবশেষে গ্রেফতার করলো, আত্মসমর্পণ করেছিলেন এই ললিত ঝা। যেমনটা জানা যাচ্ছে যে 1.5 বছর ধরে নাকি এরা রেইকি চালিয়েছিল, অর্থাৎ যখন এই সংসদ ভবন তৈরি হচ্ছিল সেই সময় থেকে এরা রেইকি চালিয়েছিল, অর্থাৎ প্রচুর পরিমাণে খবরাখবর একেবারে এদের নখদর্পণে রয়েছে। এরা রেইকি চালালো, এরা নিজেদের যে অভিযান ছিল সেইটা করলো, ভিডিও তিনি আপলোড করলেন, ভিডিও তিনি শেয়ার করলেন এবং তারপর তিনি পালিয়ে গেলেন, আত্মসমর্পণ করলেন। আপনার কোথাও কি মনে হচ্ছে গোটা ব্যাপারটা সেলফ কন্ট্রাডিক্টরি হয়ে গেল? এর until and unless the detailed and comprehensive যে রিপোর্টটা, ইনভেস্টিগেশন রিপোর্টটা যেটা হেডেড বাই সিআরপিএফ ডিজি, সেটা যতক্ষণ সামনে না আসছে ততক্ষণ ঠিক বোঝা যাচ্ছে না এদের এইম অ্যান্ড ইন্টেনশনটা কি ছিল। তবে এটা ক্লিয়ার যে পার্লামেন্টের চারদিকটা এবং পার্লামেন্টের ভেতরেও যদি এসে থাকে, যখন সেখানে নয়, এই যে রেকিটা এরা করেছে, যার ফলে তারা জানতো যে প্রত্যেকটা জিনিস আমরা যদি যে স্টেপ নেব সেখানে কি কি বাধা আসতে পারে এবং কোথায় আমরা এই যে ইন্টেনশন এবং সেই যে প্ল্যানটা সেটা এক্সিকিউট করতে পারে। এটার মধ্যে আমার যেটা মনে হচ্ছে, একটা হচ্ছে যে হঠাৎ করে এখন ললিত ঝা কিংবা তার সঙ্গে যারা ছিল সেই এক মহিলা যিনি চেঁচাতে, এরা এখন বোধহয় গ্লোবালি একটা পরিচিত মুখ হয়ে গেল। এটা একটা হতে পারে। দ্বিতীয় একটা হতে পারে, সেটা হচ্ছে যে এখানকার এই যে খবরগুলো যেটাকে বলা হচ্ছিল মানে বেঙ্গল কানেকশন, এই ললিত ঝা, সেই জায়গাটায় আমার একটুখানি আমি বলবো যে অনেকেই পশ্চিমবঙ্গে এবং পশ্চিমবঙ্গের অনেকেই হয়তো কোনো কাজের ব্যাপারে রাজস্থান হোক, দিল্লি হোক, হায়দ্রাবাদ হোক, যেখানে যে আসেন, তার অর্থ এই নয় যে তারা সেখানে সেই রাজ্যের কোনো ইয়ে আছে। কিন্তু একবার আমি বারবার বলেছি, আবার বলবো যে যারা ভাড়াটে আছেন তাদের প্রত্যেকের বাড়িওয়ালার মাধ্যমে তাদের ডিটেলস গুলো নিয়ারেস্ট থানায় থাকা দরকার, যাতে এই রকম কোনো ঘটনা বা দুর্ঘটনা ঘটলে ইমিডিয়েটলি তাদের ডিটেলস গুলো আমাদের কাছে অ্যাভেলেবল থাকে। আজকে এই যেটা করলো, এটা কিন্তু একটা ড্রেস রিহার্সাল ছিল আমার যা মনে হয়, যে পার্লামেন্টে যেও আমরা তাণ্ডব চালাতে পারি। আজকে আমি তো শিওরিত হচ্ছি যদি তার হাতে ওই যে ক্যানিস্টার, সেটা যদি কোনো পয়জনাস গ্যাস থাকতো তার মধ্যে, একদমই তাই, তাহলে কি হতো বলুন তো? একেবারেই তাই। একদিকে আশঙ্কার জায়গা যেমন রয়েছে এবং অন্যদিকে কোথাও একটা মরিয়া চেষ্টা। আমি মিস্টার চট্টোপাধ্যায়ের কাছে এই জায়গায় যাবো। মিস্টার চট্টোপাধ্যায়, আমরা যদি দেখি এই যে যারা হামলা চালাতে এসেছিল, প্রথমত ললিত ঝা, যার অরিজিন বিহার বলা হচ্ছে, এখন তার বাংলা কানেকশন পাওয়া গেল। তাছাড়া যে বাকি 4 জন, একজন হরিয়ানা, একজন মহারাষ্ট্র, একজন মাইসোর, একজন লখনৌ, অর্থাৎ এরা প্রত্যেকে কিন্তু ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে রয়েছে, কিন্তু কোথাও একটা মতাদর্শগতভাবে এদের মিল রয়েছে এবং সেই কারণে সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মকে ব্যবহার করে এত বড় একটা হামলার চক্রান্ত পরিকল্পনা তারা করেছিল এবং সেটা কোথাও তারা তাদের হিসেবে সাকসেসফুলি সেটা করতেও পেরেছে। দেখুন, আমি আগেও বলেছি
যে যতক্ষণ পর্যন্ত মোটিভটা না জানা যাচ্ছে যে কেন তারা এই অ্যাকশনটা করলো, নাম্বার ওয়ান, ততক্ষণ পর্যন্ত আমরা কোনো সঠিক সিদ্ধান্তে আসতে পারবো না। একদমই। নাম্বার টু হচ্ছে এইটা হচ্ছে একটা অর্গানাইজড ক্রাইম, একজন লোক করেনি, একটা মৃত লোক করেছে এবং এইটার জন্য প্ল্যানিং প্রিপারেশন নিয়েছে, অনেকদিন থেকে প্রিপারেশন নিয়েছে তারা। আপনি যারা বলছেন যে জায়গাটা যেই জায়গায় তারা অ্যাকশন করবে সেই জায়গার স্থিতিটা, পরিস্থিতিটা, তার সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট, অ্যাক্টিভিটিস অফ দি পিপল, কি অ্যান্টি মেজার্স আছে, সিকিউরিটি মেজার, তারা সেগুলো সমস্তই। এবং মিস্টার চট্টোপাধ্যায়, একটা জিনিস, যে নতুন পার্লামেন্ট যখন তৈরি হচ্ছিল আমরা জানি যে এখানে একেবারে কত কড়া নিরাপত্তার বন্দোবস্ত ছিল। পুরনো পার্লামেন্টের সঙ্গে স্ট্রাকচারালি কিন্তু নতুন পার্লামেন্ট একদম আলাদা। আমি আগে তাহলে এরা কতটা ঘুরে ফিরে দেখেছে, এলাকায় কতটা সন্ধান করেছে যে তারপরে এরকম হামলা তারা চালালো। আমি আগের দিনও পয়েন্ট আউট করেছি, এই যে পার্লামেন্ট, নতুন পার্লামেন্ট যে 1200 কোটি টাকা খরচা করে নতুন স্থাপত্য এবং মডার্ন আর্ট দিয়ে, টেকনোলজি দিয়ে এর যে তৈরি করলো, এটা কিন্তু সিকিউরিটি যে আপনার সার্ভে বলি আমরা, এটা কিন্তু ফল্টি সিকিউরিটি সার্ভে। আমি আগের দিনই আপনাদের চ্যানেলে আমি এটা করছি, কারণ প্রক্সিমিটি অফ দি আপনার যেটা পাবলিক অডিয়েন্স এবং যেটা এই লেভেলটা অনেক কম, নাম্বার ওয়ান। নাম্বার টু, ওরা ইজিলি জাম্প করে গেছে। যদি হাইটটা বেশি হতো তাহলে ওরা ইনজোর হয়ে যেতে পারতো, নাম্বার ওয়ান। নাম্বার টু, কোনো ব্যারিয়ার নেই, ওর মধ্যে একটা ব্যারিয়ার থাকা দরকার ছিল। এই যে সিকিউরিটি সার্ভে যারা একেবারে পিছনে ছিলেন, সিকিউরিটি সার্ভে যারা করেছেন তারা কিন্তু এই ব্যাপারটা তারা কিন্তু অমিট করে গেছেন। সুতরাং এগুলো দেখার খুব দরকার ছিল। নাম্বার টু হচ্ছে যে আমাদের যে 6 টায়ার বা 4 টায়ার যে সিকিউরিটি, ফিজিক্যাল সিকিউরিটি মেজার্স রয়েছে, সেগুলো কিন্তু ঠিকমতো অ্যাক্টিভেট হয়নি। ফ্রিস্কিং যেটা বলি আমরা, ফ্রিস্কিংয়ে দেখবেন অলওয়েজ ফ্রিস্কিং লেগ পোর্শনটা থেকে হাত দেয় না, জেনারেলি হাত দেয় না, আপার পোর্শন হাত দিয়ে চলে যাচ্ছে। এবং এগুলো সিসিটিভিতে দেখা যায়, যার জন্য সেখানে একটা ডায়াস তৈরি থাকে, ডায়াসের উপরে তাকে যেই জায়গায় না কোনো ডায়াসে থাকবে এবং যিনি চেক করবে তার নিচে থাকবে, যার জন্য একেবারে মিস্টার চট্টোপাধ্যায় বোঝাই যাচ্ছে নিরাপত্তায় একটা বড় গলদ ছিল এবং বড় ফাঁকও ছিল। তবে এই ঘটনার পর সংসদ কাণ্ডে বৃহস্পতিবার ললিত ঝা গ্রেফতার হওয়ার পরই কিন্তু কলকাতায় রাজনীতির পারদ চড়ছে। তৃণমূল বিধায়ক তাপস রায়ের সঙ্গে এক যুবকের ছবি দিয়ে সুকান্ত মজুমদার সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, গণতন্ত্রের মন্দিরে হামলার মাস্টারমাইন্ডের সঙ্গে তাপস রায়ের দীর্ঘদিনের ঘনিষ্ঠতা। এক সুরে সরব হয়েছেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়, আর এ নিয়ে পাল্টা জবাব দিয়েছেন তাপস রায়। ये ललित झा के साथ ये देखिए टीएमसी का विधायक है, बहुत दुख की बात है। जब हम लोग मतलब क्या टेररिस्ट का हम लोग हमला जो भी बोलते हैं होता है, उसके साथ तापस राय, ये टीएमसी विधायक तापस राय है। तो ये तापस राय है, इनके साथ जो इनका ललित झा का जो मास्टरमाइंड है, पूरा जो कल ऑपरेशन हुआ उसका मतलब डायरेक्टर था। ये पूरा एकदम सब कुछ किया, उनका प्लान माफिक हुआ है। तो मतलब टीएमसी इतना बड़ा बात कर रहे हैं। जब हम लोग देखते हैं कि कोई देश विरुद्ध काम करते हैं, टुकड़े टुकड़े गैंग जो है वो काम करते, उसके साथ टीएमसी का तो जोग होगा ही होगा, कनेक्शन होगा ही होगा। आज पूरा स्पष्ट हो गया। আমি জানি না, থাকতেই পারে। তাহলে তো ভারতবর্ষে কার সঙ্গে কার কবে কি ছবি আছে না আছে এটা বলছে নাকি 2020 সালের ফেব্রুয়ারি মাসের ছবি। তবে আজকেই প্রধানমন্ত্রী বলেছেন তার দলের, তার মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ মন্ত্রীদের যে ব্যাপারটা যেন গুরুত্ব দেওয়া হয়, তিনি খুব উদ্বিগ্ন। আর এইগুলো সমস্ত বিজেপির তরফ থেকে বোধহয় সম্ভবত এইগুলো আমি যা কানে এসেছে আমার ছাড়া হয়েছে। এই বালখিল্যপনা, এই যে লঘু করে গম্ভীর একটা বিষয়কে যে একটা লঘু করে দেখানো, সেটা মনে হয় এটা যারাই করছেন সেটা ঠিক নয়। সুতরাং এই বিষয়ে যে বা যারা যুক্ত আমাদের দেশের সুরক্ষার প্রশ্নে, পার্লামেন্টের সুরক্ষার প্রশ্নে যা যা ব্যবস্থা গ্রহণ করার সে ব্যবস্থা গ্রহণ করুক না। কেউ কি মানা করেছে, নিষেধ করেছে নাকি কেন্দ্রের সরকারকে? এই ছ্যাবলামো, ফাজলামি, লঘু করে দেখানো, সেটাতে দেশেরই ক্ষতি হবে।
আমি অর্চনাদির কাছে এই জায়গায় আসবো। প্রধানমন্ত্রী যখন উদ্বেগ প্রকাশ করছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে ইন্টারভিউ দিয়েছেন। আমি সুজন চক্রবর্তীর একটা বক্তব্য শুনলাম, যেখানে তিনি বলছেন যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বারবারই বলেছেন যে যেন রাজনীতি না করা হয় এই বিষয়টা নিয়ে। তাহলে বঙ্গ বিজেপি এটা কি করছে? এটাকে আপনারা হয়তো রাজনীতির অন্যান্য বিরোধী দল যখন দেখুন যেখানে আমাদের দেশের সার্বভৌমত্ব বা নিরাপত্তা কনসার্ন, সেখানে বিরোধী এবং শাসক একত্রে দেশের জন্য কাজ করা এটাই নিয়ম। কিন্তু এরা এই যে বিরোধীরা সব ইন্ডিজোট করলো, এরা বিগত 3টে রাজ্যে ভোটের বিজেপির জয়ের পরে নিজের অস্তিত্বের জন্য দেশে একটা অশান্তি করার জন্য একটা মানে কোনো নীতিহীনভাবে এমন একটা কাজ করছে। আমি বলছি দেশ শুনুন, আমি আবার বলছি ম্যাডাম, আমি আবার বলছি পাস দিয়েছে বিরোধী নয়, আমাদের শাসক দলের বিজেপির এমপি। পাস দেওয়াটা কোনো অপরাধ নয়, এবং ভিজিটর্স পাস স্টুডেন্টরা নিয়ে থাকে। আমাদের সেটা ভেরিফাই করে দেওয়ার কোনো নির্দেশ নেই। আপনি যদি 10 সেকেন্ড 20 সেকেন্ড টাইম দেন, আমাদের এই স্টুডেন্টদের পাস না দিলে এই যে ছাত্রগুলো সংসদে কি হচ্ছে জানতে যায়, বিশেষ করে যারা পলিটিক্যাল সায়েন্সের স্টুডেন্ট, যারা আপডেট করতে চায়, তাদের জন্য কত বড় ক্ষতি হয়ে গেল। আর পাস ইস্যু হয়তো হবে না এদের জন্য। এই জায়গায় দাঁড়িয়ে আপনার নিরাপত্তায় গলদ ছিল, এতে কোনো ভুল নেই, নাইলে এটা হতে পারে না, এটা স্বীকার করি। এবং এর জন্য পার্লামেন্টারি কমিটি সিকিউরিটি তাদের অবশ্যভাবে মানে এর নিরাপত্তা নিয়ে ডেফিনেটলি এমন কাজ করা উচিত ভবিষ্যতে এই ঘটনা করার সময় সেটা ভেরিফিকেশন না করেই কি ইস্যু করতে হয় না। ভেরিফিকেশন নিশ্চয়ই হয়েছে, সেখানে কোনো একটা জায়গায় কোনো একটা সম্ভাবনা। অনেকে এসে এমপিদের কাছে বলে আমি পাস নেব, কাউকে নিয়ে আসে সাথে করে, যে একজন পরিচিত তার মাধ্যমে আসে, একটা স্টুডেন্ট এমফিল স্টুডেন্ট বা স্টুডেন্ট তাদের। এইটাতে আমি যাচ্ছি না, আমি যাচ্ছি আমাকে একটু দিন। আমাদের ইন্টেনশন যেটা আমরা, তবে একটা প্রশ্ন তো থেকে যাচ্ছে অর্চনাদি, যদি পাস দেওয়াটা অপরাধ না হয়, ছবি তোলাটা কি অপরাধ? আর এই নিয়ে আইটি সেলের যিনি ইনচার্জ তৃণমূল কংগ্রেসের দেবাংশু ভট্টাচার্য, তিনি টুইট করছেন যে উনি তৃণমূল ঘনিষ্ঠ আর বিজেপির সাংসদ এন্ট্রি পাস নিচ্ছেন। বাহ, আপনি তো যথেষ্ট শিক্ষিত সুকান্ত বাবু, বিজেপিতে গিয়েই কি এরকম হয়ে গেলেন? দেবাংশু ভট্টাচার্যের বক্তব্য দেখলেন যে তৃণমূল ঘনিষ্ঠ এবং তাকে বিজেপি সাংসদ পাস ইস্যু করেছেন। আমি এই জায়গায় একবার সমীর বাবুর কাছে যাবো। সমীর বাবু, সত্যি তো কাকে প্রথম দাঁড়ান বলেছেন তো অর্চনাদি যেমনটা বলছেন, সত্যি তো ছাত্রদের জন্য খুবই ক্ষতি হয়ে গেল। আপাতত এই এত বড় একটা ঘটনার পরে পাস ইস্যু করা বন্ধ হয়ে গেল। পাস ইস্যু যাদেরকে করা হয় বা সাংসদরা যাদেরকে পাস ইস্যু করেন, অবশ্যই তাদের উপর একটা চাপ থাকে, এলাকার মানুষের ইচ্ছে, তাদের উপরে একটা বাড়তি প্রেশার থাকে। কিন্তু কোথাও ভেরিফিকেশনের একটা বড়সড় প্রশ্ন তো উঠবে, যেখানে জায়গাটার নাম সংসদ এবং যেখানে এতজন জনপ্রতিনিধি রয়েছেন, যেখানে একটা কড়া নিরাপত্তা ব্যবস্থা, দেশের একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যেখানে নেওয়া হয় সেখানে। এর পাশাপাশি অর্চনাদি যে প্রসঙ্গটা বললেন না, সেটা হচ্ছে মহুয়া মৈত্র কাকে কাকে পাসওয়ার্ড দিয়েছিলেন, কার কার সঙ্গে লগইন আইডি শেয়ার করেছিলেন, সেক্ষেত্রে কি অবস্থানটা তাহলে বিজেপির একেবারে আলাদা এবং এই ক্ষেত্রে একদমই আলাদা? পাস ইস্যু করার ক্ষেত্রে ভেরিফিকেশন বিজেপির মনে পড়লো না। না দেখুন, তো সজ্ঞানে দিয়েছেন সমীর চট্টোপাধ্যায়, জেনে শুনে দিয়েছেন, লিপস্টিকের জন্য দেশ বিক্রি করেছেন। 162 কোটি টাকার মূল্যের সংসদ ভবন, তার যদি সিকিউরিটি, যেটা হচ্ছে যে হাই প্রোটেক্টেড এরিয়া, যেটা মেটাল ডিটেক্টর ছাড়া এন্ট্রি হয় না। আমাদের বিধানসভাতেও তাই, যেখানে প্রধানমন্ত্রী থেকে দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিরা, সাংসদরা আলোচনার মধ্যে কাজ করেন, সেখানের হাই সিকিউরিটি জোনে যাদেরকে চেক করা হচ্ছে না, আসল কথাটা কেউ বলছে না। সেটা হচ্ছে যে নতুন প্রজন্মের হাতে কাজ নেই, বেকারত্ব, মূল্যবৃদ্ধি, বছরে 2 কোটি করে চাকরি। দেখুন আজকে আপনি সাগর বলুন, নিলয় বলুন, অমল বলুন, জানি না সব যুব সমাজের তারা প্রতিনিধি, আজকে হাতে কাজ না থেকে তাদের প্রতিবাদ কোথায় গিয়ে পৌঁছে গেছে। আজকে যুব সমাজের কথা দেশের বলছেন, কিন্তু এই বাংলায় যুব সমাজের কি অবস্থা আসবো। তবে সংসদে তাণ্ডবে কিভাবে এই বঙ্গ কানেকশন উঠে আসছে। বড় বাজারে ভাড়া থাকতেন অন্যতম অভিযুক্ত ললিত ঝা। 218 নম্বর রবীন্দ্র সরণির একটি ঘরে ভাড়া থাকতেন ললিত। বিহারের দ্বারভাঙার বাসিন্দা তিনি, করতেন গৃহশিক্ষকতা। বছর দেড়েক আগে হঠাৎ উধাও হয়ে যাবার দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা। वो यहाँ 218 नंबर में बच्चा लोग को कुछ 2-4-5 बच्चा को पढ़ाता था 1.5 साल पहले। तो उसके बाद में उसका एक भाई है इलेक्ट्रिक का मिस्त्री का काम करता था,
यही पता है। और उसका पिताजी दारोगान था। गणेश मंदिर है, गणेश मंदिर का उल्टा में उसका पिताजी करीब 40-50 साल नौकरी किया है। वहाँ से वो अब बागुईहाटी या कहाँ एक बार बताया था वहाँ रहते हैं। अब कहाँ है ये नहीं मालूम। दो भाई है? भाई दो है। और दूसरा भाई कहाँ पे? दूसरा भाई उसका इलेक्ट्रिक का काम करता था। वो नहीं वही बताया था, एक बार मिला था तो बोला वो इलेक्ट्रॉनिक का काम इलेक्ट्रिक का करता है। और इसके आगे मेरे को नहीं पता। 218 रविंद्र सदनी में वो रहता था। वो उसका घर नहीं था, वो किसी का घर भाड़ा में लेके कहाँ गया नहीं गया 1.5-2 साल से मेरे से कोई कांटेक्ट नहीं है। और सरस्वती पूजा में जब प्रोग्राम होता था तो उसमें बहुत सारा आदमी आता था, तो उसमें वो भी आता था। रहने वाला दरभंगा का है। ललित झा उसका पिताजी बहुत अच्छा आदमी है, वो भी बहुत बढ़िया लड़का था। हम लोग भी देखा, हम लोग को तो विश्वास ही नहीं हुआ। ललित झा के सिवा भी और जिनका वहाँ पे नहीं किसी को नहीं पहचाना। नहीं कभी। সংসদ হামলার মাস্টারমাইন্ড ছিলেন এই ললিত ঝা, যিনি নাকি আদতে বিহারের দ্বারভাঙার বাসিন্দা। কলকাতা কানেকশন তার সামনে এলো। শুধু তাই নয়, এই ঘটনা ঘটে যাওয়ার পরে ভিডিও তিনি শেয়ার করলেন নীলাক্ষ আইচ নামে এই শহরেরই এক ছাত্রকে। সংসদ ভবনের বাইরে যে বিক্ষোভ, বাংলার ছাত্রকে সেই ভিডিও শেয়ার করেছিলেন ললিত ঝা। সংসদ ভবনের বাইরে বিক্ষোভের ভিডিও শেয়ার হালি শহরের কলেজ ছাত্রকে। ললিত যোগে হালি শহরের নীলাক্ষ আইচের খোঁজ পেল এবিপি আনন্দ। এপ্রিলে একটি অনুষ্ঠানে ললিতের সঙ্গে পরিচয় হয়, এমনটাই দাবি করেছেন নীলাক্ষ আইচ। কলকাতায় থাকতেন বলে দাবি করেছিলেন ললিত, এমনটাই দাবি করেছেন নীলাক্ষ। পুরুলিয়ায় আদিবাসীদের শিক্ষা নিয়ে কাজ করা এনজিওর সঙ্গে যুক্ত নীলাক্ষ। সংসদে যে ঘটনা ঘটেছে সেই ঘটনায় ষষ্ঠ একজন সন্দেহভাজন, তার খোঁজ ইতিমধ্যে চালাচ্ছেন পুলিশ আধিকারিকেরা। সেই যে ব্যক্তি ললিত ঝা, যার সঙ্গে যোগাযোগ করেছিলেন বাংলায়, তার সঙ্গে আমরা কথা বলবো। আপনার সঙ্গে কবে যোগাযোগ হয়েছিল? আমার সাথে এনার পরিচয় হয় এপ্রিল মাস নাগাদ একটা সেমিনারে সেন্ট্রাল অ্যাভিনিউয়ে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন হলে। সেখানে উনি অর্গানাইজ মানে জিনিসপত্র এনে দেওয়া, ইভেন্ট অর্গানাইজ। গতকাল আপনাকে মেসেজ করেছিল সে? হ্যাঁ। কি লিখেছিল উনি? কি ভিডিও পাঠিয়েছিল? উনি একটি ভিডিও পাঠিয়েছিলেন প্রোটেস্টে, যেটা বেসিক্যালি পার্লামেন্টের বাইরে মানে রাস্তায় হচ্ছিল। দুইজন স্মোক টর্চ নিয়ে যেটা যে প্রোটেস্টটা করছিলেন, তো সেটার একটা ভিডিও উনি আমাকে হোয়াটসঅ্যাপে পাঠান এবং তার সাথে মেসেজ লিখে পাঠিয়েছিলেন যে এই ভিডিওটা আপনার কাছে রাখবেন, এটার মিডিয়া কভারেজ দেখবেন। জয় হিন্দ। কোথায় থাকতো ললিত বলেছিল নিজেকে? তিনি আমাকে বলেছিলেন যে তিনি কলকাতার নিবাসী। কোথায় কলকাতা? সেটা প্রিম অ্যান্ড প্রপারলি উনি কখনো বলেননি আমাকে। গতকালকের এই যে ঘটনা, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে কি বলবে যে মানে এই ধরনের ঘটনা তারা ঘটাতে পারে, কোনোদিনও তাদের মোটিভ দেখে মনে হয়েছিল? সত্যি কথা বলতে ওনার কথা শুনে কখনোই সেরকম হিংসাত্মক বা কিছু এরকম কিছু কখনো বোঝা যায়নি। ওনার সাথে আমাদের মূলত যা কথা হতো সেটা মূলত অর্গানাইজেশনের সোশ্যাল ওয়ার্ক রিগার্ডিং, মানে আমরা যে ধরনের সোশ্যাল ওয়ার্ক করে থাকি সেই রিগার্ডিং। পুলিশ যোগাযোগ করেছে? দিল্লি পুলিশ আপনার সাথে? একজন আধিকারিক যোগাযোগ করেছিলেন, মানে ললিত ঝা বলে যেই ব্যক্তি রয়েছেন, উনি ওনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যা ভিডিও দিয়েছেন সেটাই আমাকে সেন্ড করেছেন। তো অ্যাপার্ট ফ্রম দ্যাট আমি এই ব্যাপারটা সেন্ড করে ফোনে কি কথা হয়েছিল একবারও? না, ওনার সাথে আমার লিখেছিল। উনি যেটা লিখেছেন আমি তো আগেই বললাম যে উনি লিখেছিলেন এটা মিডিয়া কভারেজ দেখবেন আর এই ভিডিওটা আপনার কাছে রাখবেন, এটাই উনি লিখেছিলেন। কোন ভাষায় কথা বলেছিলেন? হিন্দিতে। উনি হিন্দিতে লিখেছিলেন। আমি সমীর মিত্রর কাছে এই জায়গায় যাব। সমীরবাবু, প্রথমত এ রাজ্যের ক্ষেত্রে আমরা অতীতেও দেখেছি যে এনজিও গুলোর কে কভার আপ করে তার ভেতরে অনেক ধরনের ঘটনাই ঘটে, অনেক ধরনের ভাবনা চিন্তাই কিন্তু চলে। এটা আমরা অতীতেও দেখেছি এ রাজ্যের ক্ষেত্রে। কিন্তু এখানে আমার প্রশ্ন হচ্ছে যে 6 জন মাত্র মিলে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে থাকা 6টা মানুষ শুধুমাত্র সোশ্যাল প্ল্যাটফর্মকে ব্যবহার করে, এনজিওকে কোথাও যদি আমরা ধরে নিই একটা ছাতা হিসেবে ব্যবহার করে, তারা এত বড় একটা কাণ্ড ঘটিয়ে ফেলতে পারলো। মানে সংসদ ভবনের ভিতরের থেকে যদি খবরাখবর না যায়, নিরাপত্তা রক্ষীদের থেকে যদি কোনো রকমের নিশ্চিত খবরাখবর না যায়, তাহলে বাইরে থেকে আসা ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে আসা 6টা লোকের পক্ষে এই ধরনের একটা মিশন সাকসেসফুল করা কি সম্ভব? একদমই নয়, এটা কোনো মতেই সম্ভব নয়। মাত্র 5-6 জন মানুষ তারা এইরকম একটা প্ল্যান সাকসেসফুলি এক্সিকিউট করে গেল। আমি একটা জিনিস আপনাদের অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে মেটাল ডিটেক্টর শুধুমাত্র নয়, তার সঙ্গে স্ক্যানার থাকে এবং যদি স্ক্যানারটাকে ঠিক মতো ব্যবহার করা যায় তাহলে তার শরীরের ভেতরে কি আছে সবকিছু দেখা যায়। দ্বিতীয়ত, কালকে একটা ন্যাশনাল চ্যানেলে শুনলাম যে এই যে দুজন তারা ওই
এমপির কোনো একটি গাড়িতেই নাকি তাদের পাঠানো হয়েছিল পার্লামেন্ট পর্যন্ত। সুতরাং যে কালপেবিলিটি কিংবা ইনভলভমেন্ট অফ দি পার্সন যিনি 5টা ইস্যু করেছেন, এই জায়গাটায় কিন্তু তিনি কোনোভাবেই নিজের দায় এড়াতে পারেন না, একদমই তাই। এবং এই দায় ঠেলাঠেলির খেলা কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে, দায় চাপানোর খেলাও শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক দরজার জায়গাটা।